নাটকটা খালি আপনারা ভেবে দেখুন যে কি হয়েছিল সেই দিন। আপনাদের সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজন থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। এই যে ব্লান্ডার, এই ব্লান্ডার তারা ঢাকার জন্য তুলে আনলেন সাকিব প্রসঙ্গ। তার নাম হঠাৎ করে সেই দিন কেন নিতে হলো যেই দিন আইসিসি বিসিবিকে বাদ দিয়ে দিল, বিশেষ করে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে ছেটে ফেললো, স্কটল্যান্ডকে ঢুকিয়ে দিল। তাহলে এবার আপনাদের বলি, যদি সাকিবুল হাসান তিনি ফিরতে পারেন, তাহলে শেখ হাসিনা তিনি কি দোষ করেছেন? স্পষ্ট বাংলায় তিনি বলছেন যে আল্লাহ যখন বাঁচিয়ে আমায় রেখেছেন, আমি একদিন এদের বিচার করবই। আজকে সব কেড়ে নিল এই সুদখোর খুনি ইউনূস। একদিন তার বিচারও বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। মাত্র 45 থেকে 50 মিনিটের একটা পুরোপুরি সিনেমা বলতে পারেন, যার মধ্যে রয়েছে ইন্ট্রো, যার মধ্যে রয়েছে ক্লাইম্যাক্স, যার মধ্যে রয়েছে অ্যাকশন, রোম্যান্স এবং সাসপেন্স, সব কিছু রয়েছে। একটা সিনেমা যেমন হয়, এই সাংবাদিক সম্মেলনটা ঠিক তেমনটাই ছিল। সাকিবুল হাসানকে নিয়ে যে প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে কি সাধারণ মানুষকে এটাই দেখানো হচ্ছে যে সুদিন আসছে, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যায়নি, আগামী দিনে আবার সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে এই ক্রিকেটকে, এই স্বপ্ন দেখানো হচ্ছে, নাকি পুরোটাই প্রলোভন? আপনারা অনেকে ইতিপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের আলোচনা বা অনেক ধরনের উত্তর খুঁজতে চেয়েছেন। তো আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। না, ব্যাপারটা হচ্ছে ঠিক যেই দিন আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দিল, ঠিক সেই দিন শনিবার রাতের দিকে, রাত 10:30 নাগাদ বাংলাদেশি সময়ে, সেই সময় বিসিবির 3 পরিচালক এসে একটা সাংবাদিক সম্মেলন করলেন। তার মধ্যে ছিলেন আমজাদ হোসেন, যার বক্তব্য আপনারা শুনলেন। তারা এসছিলেন আসলে বলতে যে কেন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। তারা যেটা বললেন মোটা মোটা কথায়, যে এই ডিসিশন বিসিবির নয়, এই ডিসিশন অন্তর্বর্তী সরকারের। আবার তারা যেটা বললেন সেখান থেকে এটাও নির্যাস পাওয়া যায় যে এই ডিসিশন শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের নয়, তারাও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলো তাদেরকে বলেছে যে ভারতে এই মুহূর্তে বাংলাদেশি ক্রীড়া যারা প্লেয়ার, সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক, কর্মী, যারা সমর্থক, কারোর কোনো নিরাপত্তা নেই এবং নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। আর এই সিদ্ধান্ত গোয়েন্দা, বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে, 2-3টে রয়েছে, বিশাল বড় হাত তাদের, প্রচুর বড় লম্বা হাত। তারা এই রিপোর্ট অন্তর্বর্তী সরকারকে দিয়েছে তাদের হাত ব্যবহার করে। আর এই সরকার এই রিপোর্ট পাওয়ার পর বিসিবিকে বলেছে না না, কোনো দরকার নেই, বাংলাদেশে আমরা ক্রিকেট খেলবো না, তাও ঠিক আছে, কিন্তু ভারতে আমরা যাব না। এই বক্তব্যটা তারা পরিষ্কার করলেন সাংবাদিক সম্মেলনে। পাশাপাশি এই যে ব্লান্ডার, এই ব্লান্ডার তারা ঢাকার জন্য তুলে আনলেন সাকিব প্রসঙ্গ। যখন কেউ, কোনো সাংবাদিক এই নিয়ে কোনো প্রশ্ন করেনি, মানে জাস্ট ব্রিফিং চলছে। সাংবাদিক সম্মেলন কেমন হয়, প্রথমে যারা সম্মেলন করে, যারা জানায় কিছু কিছু জানানোর থাকে, তারা আসে, আগে নিজেদের মতন ব্রিফিং করে, তারপর প্রশ্নোত্তর পর্ব আসে। ব্রিফিংয়ের 3 নম্বর কি 4 নম্বর পয়েন্টেই চলে এলো সাকিবুল হাসান। মানে 10:30টার সময় শুরু হয়েছে সাংবাদিক সম্মেলন, 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমজাদ হোসেন সাকিবুল হাসানের প্রসঙ্গ তুলে নিয়ে চলে এলেন। ভুলে গেল সবাই টি-20 বিশ্বকাপ। কিন্তু তাকে যখন পরপর প্রশ্ন করা হচ্ছে সাকিবুল হাসানকে নিয়ে, তখন তিনি বলছেন না, আমি তো বিশ্বকাপ নিয়ে উত্তর দেবো, আগে বিশ্বকাপ নিয়ে উত্তর দিই, তারপর সাকিবকে আসছি, সাকিবের প্রসঙ্গে আসছি। আপনারা দেখেছেন সেই সাংবাদিক সম্মেলন, যদি কেউ না দেখে থাকেন, মিস করে যান, তাহলে আমি বলবো বিরাট বড় একটা এন্টারটেনমেন্ট মিস করে গেছেন আপনারা, বিরাট বড়। মাত্র 45 থেকে 50 মিনিটের একটা পুরোপুরি সিনেমা বলতে পারেন, যার মধ্যে রয়েছে ইন্ট্রো, যার মধ্যে রয়েছে ক্লাইম্যাক্স, যার মধ্যে রয়েছে অ্যাকশন, রোম্যান্স এবং সাসপেন্স, সব কিছু রয়েছে। একটা সিনেমা যেমন হয়, এই সাংবাদিক সম্মেলনটা ঠিক তেমনটাই ছিল।
এখন তাদের মনে হয়েছে সাকিবুল হাসানের নাম নিলে হয়তো বিসিবিকে সাধারণ মানুষের চোখের আড়াল করা যাবে, তাই সাকিবুল হাসানকে ফেরানোর পরিকল্পনা চলছে। বাদবাকি যেটা আইন শৃঙ্খলার বিষয় সেটা সরকার দেখবে, অন্তর্বর্তী সরকারে যারা বসে রয়েছে তারা দেখবে, কিন্তু সাকিবুল হাসান ফিরবার এই প্রসঙ্গে বলতে গিয়ে আরও এক ডিরেক্টর তিনি দুজনের নাম এমনভাবে নিয়েছেন বিষয়টাকে, তাতে বোঝাতে সুবিধা হয়েছে যে এরা থাকলে এরা কেন নয়। এবার আমি বলছি আপনাদের যে সাকিবুল হাসান যদি ফেরে এই দেশে তাহলে শেখ হাসিনা কেন নয়। আর সেইখান থেকেই আজকের আমাদের এই এপিসোড রণক্ষেত্রে। আজকের আমাদের হেডলাইন, সুদিন না প্রলোভন। সাকিবুল হাসানকে নিয়ে যে প্রেস কনফারেন্স করা হয়েছে সেখানে কি সাধারণ মানুষকে এটাই দেখানো হচ্ছে যে সুদিন আসছে, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যায়নি, আগামী দিনে আবার সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে এই ক্রিকেটকে, এই স্বপ্ন দেখানো হচ্ছে, নাকি পুরোটাই প্রলোভন? কোনটা? সেই প্রশ্নের উত্তর আজকের এই এপিসোডে খুঁজব। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। শুরুতেই একটা লাইক করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লাস নিউজ 24/7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। দেখুন, শুরুতেই আমি যেটা রেখেছি সেটা হলো যে বক্তব্য আপনাদের শোনালাম একদম শুরুতে, সেই বক্তব্যের নির্যাস, তিনি আসলে কি বলতে চেয়েছেন এবং কি হয়েছিল সেই প্রেস কনফারেন্সে। হাসিনার প্রসঙ্গে আমি আসব। আপনারা জানেন এফসিসির কর্নারে সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা তার একটা পুরনো অডিও ক্লিপ চালানো হয়েছিল, যেটা এই মুহূর্তে আলোড়ন ফেলে দিয়েছে গোটা বাংলাদেশে। আর সেখান থেকেই মনে করা হচ্ছে বেশি দিন নেই, শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছেন। তার আগে সাকিবকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কি বলছে দেখুন, প্রথম আলো করেছিল এই হেডলাইন 25শে জানুয়ারি 2026। বলছে সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্ত। বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, যদি সাকিবুল হাসানের এভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটির সঙ্গে যে ভেন্যুতে খেলা হবে ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিবুল হাসানকে পরবর্তী সময়ে দলে নির্বাচনের জন্য বিবেচনা করবেন। কে বলছে? আমজাদ হোসেন। এই যে মাঝে যিনি বসে আছেন, মূলত তিনজন মিলে এসেছিলেন। ইনি হচ্ছেন আব্দুর রাজ্জাক, ইনি হচ্ছেন এই মুহূর্তে বিসিবির একজন পরিচালক, সঙ্গে যে ওমেন উইং রয়েছে তার চেয়ারম্যান আমজাদ হোসেন, ইনি একজন পরিচালক অবশ্যই, সঙ্গে বিসিবির মিডিয়া কমিটির প্রধান। আচ্ছা, এইখানে একজন রয়েছেন, এনাকেও আপনারা খুব ভালো মতন চেনেন, আসিফ আকবর তার নাম। তিনি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু ঢুকে পড়েছেন মাথা গলিয়ে বিসিবিতে পরিচালকের পদ নিয়ে। এরা সাংবাদিক সম্মেলন করতে এসে শুরুতেই ব্রিফিং শুরু করেন আমজাদ হোসেন। তারপর তিনি বলতে থাকেন, দু চারটে ইনফরমেশন দেওয়ার পরেই সাকিবের প্রসঙ্গে চলে যান। তিনি বলেন, সাংবাদিক সম্মেলনে জানানো হয় আবার জাতীয় দলের হয়ে খেলতে সাকিব নিজেও আগ্রহী। আমজাদ হোসেন বলেন, তার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজেই খেলতে চান কি না, দুইটার জন্যই অ্যাভেলেবেল আছে কি না। তিনি বলেছেন আছেন, তার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি হয়তো জেনে বুঝেই সিদ্ধান্ত দিয়েছেন। মানে সেই সাংবিধানের স্ট্যাবলিশ করে দেওয়া হল, চেষ্টা করলো যে সাকিবুল হাসানের সঙ্গে বক্তব্য আমরা আলোচনা করেছি, আলাপ আলোচনা করেছি, তারপরেই এই ডিসিশন আমি আপনাদের জানাচ্ছি, হঠাৎ করে জানাচ্ছি না। কিন্তু সাংবাদিকদের প্রশ্ন তো জাগে, যেমন আপনাদের মনেও প্রশ্ন জেগেছিল, হঠাৎ করে সাকিবুল হাসানের নাম কেন আসছে, যাকে 1.5 বছর ধরে নির্বাসন এক প্রকার দেশেই ঢুকতে দেওয়া হয় না, তার নাম হঠাৎ করে সেই দিন কেন নিতে হলো যেই দিন আইসিসি বিসিবিকে বাদ দিয়ে দিল, বিশেষ করে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে ছেটে ফেললো, স্কটল্যান্ডকে ঢুকিয়ে দিল সেই দিন। এই প্রশ্নটাই জেগেছিল সাংবাদিকদের। প্রায় 100% সাংবাদিক একই প্রশ্ন করছিল। কিন্তু আমজাদ হোসেন তিনি বললেন যে আপনারা সব কোশ্চেন একসঙ্গে করে ফেলুন, আমি একসঙ্গে সব নোট ডাউন করে নিচ্ছি, তারপর সব কটার প্রশ্ন আমি একসঙ্গে দেব, যদি কিছু মিস হয়ে যায় তাহলে আপনারা আবার সেই প্রশ্ন করবেন। চাকর নাকি সাংবাদিকরা? আপনার চাকর সাংবাদিকরা নিজেরাও এই প্রশ্ন করেছেন, আমরা কি চাকর নাকি, কি মনে করেন আপনাদের? শুনুন সেই ক্লিপটা, দেখুন একবার, দেখলে নিজেরাই বুঝতে পারবেন কত বড় একটা নাটক আপনারা যে বাংলাদেশি টিভিগুলোতে দেখেন তার চেয়েও বড় নাটক হয়ে গেছিল এই প্রেস কনফারেন্সে। দেখুন একবার।
প্রশ্ন যেগুলো আছে একটু কাইন্ডলি বলে ফেলেন, আমরা এক এক করে উত্তর দিয়ে দিই। আর আপনি দেন না, আপনি বলেন না। এখানে তো কোনো সিকান্দার ভাই, এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই। আর আমরা তো পরীক্ষা না না না, আমি শুনে আমি বলি, এখানে তো আমি পরীক্ষা দিতে আসিনি আমরা যে প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে উত্তর দিতে হবে। আপনারা উত্তরগুলো আপনারা প্রশ্নগুলো করে যান। যদি আপনাদের কোনো পয়েন্ট মিস আউট হয়েছে আপনারা আবার প্রশ্ন করবেন। আমাদের একটা অনুরোধ রাখেন, প্রথমবারের মতো অনুরোধ করছি, দেখেন যদি ভালো আপনাদের আপনি একটা ফলো করেন, আমার মনে হয় খারাপ হবে না। আপনি একটু অনুরোধটা রাখেন, আমি সব উত্তর দিব আপনার। আচ্ছা সিকান্দার ভাইকে বলে দেন, আমি যদি কারো কোনো প্রশ্ন ইন্ডিভিজুয়ালি আমরা কেউ মিস করে যাই, আপনার সেই প্রশ্ন আবার করবে, বললাম তো। ভাই তর্ক করেন, আমাদেরকে অ্যান্সার করতে দেন। যদি না হয় আপনারা আবার কোয়েশ্চেন করবেন। আপনাদের তো কোনো ইয়ে নাই, আমরা তো বলতে চাই যে না ঠিক আছে। আচ্ছা এই সিকান্দার ভাইয়ের প্রশ্ন পাইছি তো। আচ্ছা নেক্সট পিয়ালের ছিল। আচ্ছা না, আর কারো আছে নেক্সট? এটা কি কোনো অপরাধ? আপনি আমাদেরকে একজন একজন করে প্লিজ। সিকান্দার ভাই কথা বলতেছেন, সিকান্দার ভাই কথা বলতেছেন, আপনি সিকান্দার ভাই কথা বলতেছেন ভাই, একজনকে কথা বলতে দেন। সিকান্দার ভাই কথা বলতেছেন, সিকান্দার ভাই শেষ করুন। জি সিকান্দার ভাই, আপনাকে একটা অনুরোধ করা হলো যে আপনার বলেন দুই তিনটা এই প্রসঙ্গেই আপনার আছে বিশ্বকাপ, এই প্রসঙ্গেই আমাকে দিয়ে দেন, আমি বলি, তারপরে যদি না হয় আবার কোয়েশ্চেন করি। আচ্ছা আপনার এই প্রসঙ্গে আর কারো কোনো আছে বিশ্বকাপ? হ্যাঁ আচ্ছা ওকে থ্যাংক ইউ দাদা। তো আমরা তো একই ফ্র্যাটার্নিটি। আমি জাস্ট খালি আমি একটা রিকোয়েস্ট করেছি, আমাকে কয়েকটা কোয়েশ্চেন। জি জি আচ্ছা, এটা আমাদের কোনো উদ্দেশ্য না সিকান্দার ভাই, এটা যদি আপনারা মনে করে থাকে এটা আমাদের উদ্দেশ্য না। আমরা জাস্ট খালি সুন্দরভাবে কন্ট্যাক্ট করার জন্য। এখন দেখেন আজকে শুরু করি। প্রথম কথা হচ্ছে সিকান্দার ভাইয়ের প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। সিকান্দার ভাই বলেছিলেন যে কারেক্ট মি ইফ আই এম রং, যে আমাদের বিশ্বকাপে আজকে আপনারা নিউজ পেয়েছেন যে বাংলাদেশ পার্টিসিপেট করছে না, এর বদলে স্কটল্যান্ড পার্টিসিপেট করছে। আর উনি এটার সাথেও লিঙ্ক করেছেন যে ঠিক আছে আজকে হঠাৎ করে সাকিব আল হাসানের ইস্যুটা কেন আসলো, এটা কি এটা দিয়ে কোনো ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা কিনা, এটাই তো। আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন করেছেন যে বাপ্পির কোয়েশ্চেনটা ছিল সাকিব আল হাসান দেশের মাটিতে খেলতে চায়, এই তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে, আমি স্টার্ট করি। হ্যাঁ তাহলে কোনটা দিয়ে শুরু করবো, বিশ্বকাপ না সাকিব? আচ্ছা ঠিক আছে, কোনটা দিয়ে শুরু করবো? উত্তরটা আমরা দিব, বিশ্বকাপ না সাকিব? আচ্ছা ভাই ভাই প্লিজ আপনি বলেন বিশ্বকাপ না সাকিব? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ওকে। আচ্ছা সাংবাদিক সম্মেলনের নিয়ম কি আগে একটা ব্রিফিং করে দিলাম, প্রথমেই বললাম আপনাদের। তারপর প্রশ্নোত্তর পর্ব আসে। প্রশ্নোত্তর পর্ব কীরকমভাবে আসে, একজন সাংবাদিক একটা করে কোশ্চেন করেন, আমি তার যে সম্মেলন করছেন তিনি তার কোশ্চেনের উত্তর দিতে থাকেন। একটা প্রশ্ন 1:1, একটা প্রশ্ন একটা উত্তর, একটা প্রশ্ন একটা উত্তর। কিন্তু তিনি বলছেন একসঙ্গে সব প্রশ্ন আমাকে বলে দিন, আমি একসঙ্গে উত্তর দেবো। আর যদি মিস হয়ে যায় কিছু, তাহলে আপনারা যে প্রশ্নটা মিস হয়ে গেলে উত্তর দেওয়া, সেই প্রশ্নটা আমি আবার করবেন। মানে বুঝতে পারছেন তার দিমাগটা কতটুকু। তারপরে যখন এই হয়ে গেল, আপনারা দেখলেন সেই ক্লিপটা আপনাদের দেখালাম, সব কিছু গুলিয়ে টুলিয়ে তিনি বলছেন যে এবার আমি বলতে শুরু করি। বলতে শুরু করার পরে যে প্রশ্নটা এসেছিল সাকিবকে নিয়ে, সিকান্দার বলে কেউ একজন সাংবাদিক করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আবার বলছেন তাহলে আমরা বিশ্বকাপ নিয়ে শুরু করি বলা, সাকিবকে নিয়ে একটু পরে বলছি। নাটকটা খালি আপনারা ভেবে দেখুন যে কি হয়েছিল সেই দিন। আমতা আমতা করছে, কথা বলতে পারছেন না এই আমজাদ হোসেন, বুঝতে পারছেন? অপমান করেছেন তিনি সাংবাদিকদের। শুধু তিনি নয়,
সাংবাদিকদের যে কত বড় বিসিবি একটা কি বলবো দোলাচলে ফেলে দিল। আইসিসি জানেন বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডই বাতিল করে দিয়েছে। টি-20 বিশ্বকাপ তারা কভার পর্যন্ত করতে পারবেন না, কোনো মাঠে তারা আসতে পারবেন না। এর জন্য কে দায়ী? কারা দায়ী? এই বিসিবি দায়ী, এই আমজাদ হোসেনরা দায়ী, এই আমিনুল ইসলাম বুলবুলরা দায়ী। যাই হোক, তারপর কি হলো বিষয়টা? তারপর সাংবাদিকদের অনেক জোরাজুরির মাঝে শেষমেশ আসিফ আকবর তিনি বললেন যে আমরা তো চাই সাকিবুল হাসানকে, সাকিবুল হাসান বাংলাদেশের গর্ব, বাংলাদেশ ক্রিকেটের গর্ব, আমরা তো চাই তাকেই। কিন্তু অন্তর্বর্তী সরকার তাদেরও দরকার, মানে তারাই তো ফেরাবে অ্যাকচুয়ালি সাকিবুল হাসানকে, আমরাই আর বা কে? আমরা শুধু চাইতে পারি, আমাদের ইচ্ছাটা আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে পারি, এবার অন্তর্বর্তী সরকারই সাকিবুল হাসানকে দেশে ফেরানোর ব্যবস্থা করবেন। তার বক্তব্যটা হালকা করে শুনুন, তারপর লাস্ট বক্তব্যটা আপনাদের শোনাবো। আমরা বোর্ডে যখন চুক্তিবদ্ধ আর্টিস্ট গান কিন্তু আর্টিস্ট চলে আসে প্লেয়ার চুক্তিবদ্ধ প্লেয়াররা যখন লিস্টটা হচ্ছে তাদের গ্রেডেশন সিবিএডি যখন হচ্ছে, তখন আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয়ে। কারণ গত কয়েকদিন যাবৎ তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে, সেই রিটায়ার করতে চায়, এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে, এবং পাশাপাশি সাকিবের সাথে কথা আমি নিজে চেস করছি সাকিবকে, এবং ইন্টারেস্টিং সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার এইসব বিষয় নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাট সেই ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই তার ফিটনেস, তার ক্যারিয়ারের যে অবস্থায় আছে, বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে, সেখান থেকে যদি ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা। তারপরে যে প্রশাসনিক ইস্যুগুলো আছে সেটা আগেরবার যেমন সমস্যা দেখা দিয়েছিল তখন আমরা ছিলাম না। আর পরবর্তীতে যেটা হচ্ছে, আপনার যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে না, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু। যে ইস্যুতে আমরা ইন্ডিয়া আসলে যাইনি, তাই না? ব্যাপারটা একই রকম আইনগত ব্যাপার। আমি বুঝতে পারছি সাকিব সংসদ সদস্য হওয়ারই বাংলাদেশ দলের প্লেয়ার ছিল, এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য, আমরা সাকিবের খেলার জন্য আমরা খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে যাচ্ছি। আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজন থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। দিমাগ খসে পড়ছে, খসে, বুঝতে পারছেন? প্রথমে তো আর্টিস্ট বলতে শুরু করে দেবো, আবার আর্টিস্টদের এত নাম বলি তো, তাই জন্য প্লেয়ার বলতে গিয়ে আর্টিস্ট বলে দিচ্ছেন। এত বড়ই সঙ্গীত শিল্পী তিনি, হঠাৎ করে কেন তাকে ক্রিকেটের অন্তর্ভুক্ত করা হয়েছে আমি জানা নেই। ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা পরামর্শ দিতে পারেন, এনাকে সঙ্গীতে কিছু একটা করে। হ্যাঁ, সঙ্গীত তো এখন উঠেই যাচ্ছে, 2 দিন পরে ক্রিকেটে উঠে যাবে, সবই হারাম ইসলামে। যাই হোক, তিনি উদাহরণ দিলেন মাশরাফি সহ আরও একজনের। যদি এরা থাকতে পারে বাংলাদেশে 3 আগস্টের পর, তাহলে সাকিবুল হাসান কেন নয়? ভালো প্রশ্ন। তিনি কি বলেছেন দেখুন, বাংলাদেশ টাইমস করেছে, বলছে মাশরাফিরা বাংলাদেশে থাকতে পারলে সাকিবও থাকতে পারে। আসিফ আকবর বলছেন, তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন। তাকে কোশ্চেন করা হয়েছিল যে কি হঠাৎ করে সাকিবুল হাসানের নাম, তিনি তো সংসদ সদস্য, তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় তার বিরুদ্ধেও অনেক রকম মামলা রয়েছে, তাহলে কেন হঠাৎ তার নাম? বলছে সেক্ষেত্রে বাংলাদেশ 2-3টি উদাহরণ আছে। এক, মাশরাফি বিন মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে। 3 আগস্টের পর আরেকজন ক্রিকেটারও বাংলাদেশে অবস্থান করছে। ওই দুজন যদি থাকতে পারে, সাকিবুল হাসান কেন নয়? সাকিবকে নিয়ে আসিফ আরও যোগ করেন, সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশের প্লেয়ার ছিল, বাংলাদেশে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই জায়গা থেকেই তাকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া। কত দরদ, একেবারে উদলে পড়ছে। যখন এই সাকিবুল হাসানকে ওই কালকের ফচকে ছেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একদম বিশদাগার করতেন, মানে কাঁটা, তার মুখ দিয়ে কাঁটা বেরোতো সাকিবুল হাসানের বিরুদ্ধে, তখন ইনি কোথায় ছিলেন ভাই? তখন কি আপনি গান গাইছিলেন? এখন মনে পড়েছে সাকিব আমাদের গর্ব, সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এখন মনে পড়েছে? এখন আপনি মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তুলনা করছেন। আরও একজনের নাম তিনি বলতে চেয়েছেন, বলেননি। আমি দর্শকদের বলছি, আপনাদের মনে হয় যদি, আমি যেটা ভাবছি, আপনারাও যদি সেই নামই ভাবেন, অবশ্যই কমেন্টে লিখুন। তিনি কার কথা বলতে চেয়েছিলেন, আমি এখনই সেই নামটা নেব না।
তবে আপনাদের বলে রাখি, এই প্রেস কনফারেন্সের পরেই সাংবাদিক সাইদ জামান তার একটা পডকাস্ট আসে, আর সেই পডকাস্টে অতিথি ছিলেন তামিম ইকবাল। তিনি এই বিষয়ে একটা মন্তব্য করেন, সেদিকে যাব। তার আগে বিবিসি বাংলা দেখুন এই হেডলাইনটা করেছিল যে সাকিবুল হাসানকে ফেরানো বিসিবির আন্তরিক উদ্যোগ নাকি পাবলিসিটি স্টান্ট। যে কথা তামিম ইকবাল বলে দিয়েছেন সেই কথা ধরেই একটা বিসিবি বাংলা নিউজ এই হেডলাইনটা করে একটা খবর ছেপেছে। সেখানে তামিম ইকবালের কথা কোথাও উল্লেখ নেই, কিন্তু বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক, যারা শীর্ষ ক্রীড়া সাংবাদিক, তাদের উল্লেখ রয়েছে, তাদের বক্তব্যের উল্লেখ রয়েছে। দেখুন কি বলছে। বিশ্লেষকদের অনেকে বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের ব্যর্থতা ঢাকতেই সাকিবুল হাসানের ইস্যু সামনে নিয়ে এসেছে। এতক্ষণে আপনাদের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে গেছে। ওই যে মাঝখানে যে ক্লিপটা দেখালাম, ওই যে প্রশ্ন করছে আর সব টুকছে, তারপর যখন উত্তর দিতে গেল তখন আবার সাকিবকে এড়িয়ে বিশ্বকাপে চলে গেল। তাহলে বুঝতে পারছেন যে তারা আসলে সাকিবুল হাসানের নামটা নিয়ে এই যে ব্যর্থতা বিশ্বকাপ নিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করছে। এটা আমরা বলছি না, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরাই বলছে। কি বলছে? সংবাদ মাধ্যম বিডি নিউজ 2024-এর ক্রীড়া বিভাগের প্রধান আরিফুল ইসলাম রনি বলেন, তিনি মনে করেন ক্রিকেট বোর্ড এখন স্মরণকালের সবচেয়ে নাজুক অবস্থায় আছে। মানে কোন দিন মালা পরাতে হবে, RIP লিখে ধূপ ধুনো ধরতে হবে। বলছে ক্রিকেটীয় কূটনীতিতে হেরে, আইসিসির ভোটাভুটিতে হেরেও বিসিবি ঘোষণা দিয়েছে আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে। এখানে আরও একটা জিনিস আপনাদের বলে রাখি, পাকিস্তান প্রচুর নাচছিল, বাংলাদেশকেও নাচাচ্ছিল, কিন্তু ওই যে সাংবাদিক সম্মেলনে তারা এসেই, ওই তিনজন এসেই শুরুতে বলে দিয়েছিল যে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে আমরা মাথা নত করে মেনে নিচ্ছি, আমরা এরপরে আর কিচ্ছু করব না। মানে আমরা টি-20 বিশ্বকাপ খেলছি না, ঠিক আছে। ওই সময় আমরা একটা কি চ্যালেঞ্জ কাপ রেখেছে, মানে ওই বাংলাদেশি দর্শকদের ক্রিকেট দেখাতে হবে তো রে ভাই। কিন্তু অনেকেই লিখছে, ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল, অনেকেই লিখছে ভাই যে আসিফ নজরুলকে বলে যে আপনি যে বলেছেন 20 কোটি মানুষ 200 মিলিয়ন, আমাকে বাদ দিয়ে দিন, আমি নেই ওর মধ্যে, আমি তো ভাই টি-20 বিশ্বকাপ দেখব, বাংলাদেশ খেলুক চাই নাই খেলুক। এই ধরনের মন্তব্য ফেসবুকে ভুড়ি আসছে, আর আসিফ নজরুলকে টোন কাটা হচ্ছে, টোন। এবার দেখুন সাংবাদিকরা কি বলছে। সাংবাদিকরা বলছে যে এত কিছু হওয়ার পরেও বলছে আইসিসি সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি, কিছু করার নেই, মাথা পেতে মেনে নেওয়া ছাড়া, কোনো আইনি লড়াইয়ে তারা যাবে না। এই যে ফেসবুকে আপনারা প্রতিদিন দেখেন বাংলাদেশ এখানে যাবে, বাংলাদেশ ওখানে যাবে, আইনি লড়াই লড়বে, পাকিস্তান বাংলাদেশের জন্য হাতের শিরা কেটে ফেলছে, কিচ্ছু হবে না। এগুলো সবই লোক দেখানো এবং ভুয়ো। আমি যেই তথ্য আপনাদের দিচ্ছি বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমের কোটেশন থেকেই আপনাদের দিচ্ছি, মন গড়া কথা আমি বলছি না। দেখুন কি বলছে। এমন সময় দেশের ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার ও সবচেয়ে বড় ব্র্যান্ডকে বিসিবি ইচ্ছা করে সামনে এনেছে বলেই মনে করছেন মিস্টার রনি, মানে বিডি নিউজ 24-এর যে ক্রীড়া সাংবাদিক, প্রধান সাংবাদিক। এটাকে ক্রিকেট বোর্ডের একরকম পাবলিসিটি স্টান্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক মাজহারুল ইসলাম, তিনি এই ক্রিকেট বোর্ড কিছুদিন আগেই সংবাদ সম্মেলনে সাকিবুল হাসানের নাম এলে প্রশ্ন এড়িয়ে যেত, আর এখন নিজেরাই সাকিবের ইস্যু নিয়ে এসে কথা বলছেন। যখন কোনো সাংবাদিকরা নিজে থেকে কিচ্ছু বলেনি, তারাই প্রেস ব্রিফিংয়ে শুরুতেই তারা বলছে সাকিবুল হাসানকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল, সাকিবুল হাসানকে আমরা আবার ফেরাবো। গল্পটা এরকম। বলছে 2024 সালের 5ই আগস্টের পরে সাকিবুল হাসানের নাম লেখা ব্যানার, প্ল্যাকার্ড লেখায় মাঠে নিয়ে ঢুকতে পারেননি দর্শক, এমন ঘটনাও ঘটেছে। আরে বাংলাদেশের স্টেডিয়াম, সেখানে সাকিবুল হাসানের সমর্থক তো থাকবেই। সর্বকালের সেরা ক্রিকেটার, এই মুহূর্তে বাংলাদেশের আর দ্বিতীয় কোনো নাম পাবেন না। টানা কত বছর তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিলেন, 1 নম্বর অলরাউন্ডার হিসেবে। সম্প্রতি এমআই এমিরেটসের হয়ে তিনি যে সিরিজ খেললেন, যে টুর্নামেন্ট তিনি খেললেন, দেখুন তার গড়, ব্যাটিং বোলিংয়ে সব দিকে। এমনি বিসিবি বলছে নাকি সাকিবুল হাসানকে ফেরাবো, এমনি বলছে। সে খেলে নিজেকে প্রমাণ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। উপরন্তু তিনি কয়েকটা পডকাস্টে এসেছিলেন এবং সেখানে তিনি জানিয়েছিলেন যে আমার ইচ্ছে, আমি দেশের জার্সিতে অবসর গ্রহণ নিতে চাই, একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাই, যেখানে টি-20ও থাকবে, ওয়ানডেও থাকবে, টেস্টও থাকবে, পূর্ণাঙ্গ সিরিজ খেলবো, খেলে আমি একটা অবসর, সুন্দর রকম একটা অবসর নিতে চাই। আসিফ আকবর তিনিও একই কথা বলেছেন, আপনারা শোনালাম যে তিনি যেহেতু বলেছেন অবসর একটা নিতে চাই দেশের জার্সিতে, তাই তাকে একটা সুন্দর ওয়েলফেয়ার বিসিবিও দিতে চায়। ভালো কথা, সবই ভালো। কিন্তু এতদিন যে
সাকিবুল হাসানকে বিষোদগার করা হতো, তার নাম শুনলেই সবাই ছিছি করতো। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি সাকিবুল হাসানের জন্য ভাইরাল হয়ে গেলেন, তাকে কেউ চিনত না তার আগে, যদি সাকিব হাসানকে তিনি দল থেকে বাদ না দিতেন। ভাবুন তখন এরা কোথায় ছিল, এত বড় বড় কথা তখন কোথায় ছিল। বলছে বাধা দিয়েছেন প্রশাসন, পুলিশ, এবং তাদের প্রশ্ন করা হলে উত্তর এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, এমনটাই বলা হয়েছে এর আগে যখন করা হতো। ফলে বিসিবির বর্তমান অবস্থানকে বেশ রহস্যময় বলে বর্ণনা করেছেন মাজহারুল ইসলাম। কারণ সাকিবুল হাসান নিজেই সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছিলেন যে তিনি 3 ফরম্যাটে আর একটি সিরিজ খেলে অবসরে যেতে চান। সেক্ষেত্রে অবসরে যেতে চাওয়া একজন ক্রিকেটারকে নিয়ে কোনো কেন্দ্রীয় চুক্তির কথা ভাবা হচ্ছে, সেটাও একটা প্রশ্ন বলছেন মিস্টার ইসলাম। বলছে ওই যে 27 জন বার্ষিক কেন্দ্রীয় চুক্তির আন্ডারে আসবে, তারা বলেছেন সাংবাদিক সম্মেলনে, সেই 27 জনের মধ্যে সাকিবুল হাসানের নামও থাকতে পারে। যে বলছে আমি অবসর নিতে চাই তাকে আবার বার্ষিক চুক্তির মধ্যে আনা হচ্ছে, অথচ যারা অ্যাভেলেবেল তাদেরকে বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নেওয়াই হয় না। পিসিবির দেখা দেখি চলছে, পিসিবিতে ক্রিকেট কম, রাজনীতি বেশি হয়। বিসিবিতেও এই অন্তর্বর্তী সরকারের আমলে সেটাই হচ্ছে। আসিফ আকবর তো বলেছেন তখন তো আমরা ছিলাম না যখন সাকিবুল হাসানকে বিষোদগার করা হচ্ছিল, এখন আমরা এসছি, আমরা ন্যায় বিচার করব, আমরা সাকিবকে চাই, বাংলাদেশ ক্রিকেট সাকিবকে চায়। প্রচুর বড় বড় ডায়লগ। এবার দেখুন তামিম ইকবাল কি বলেছিলেন ওই পডকাস্টটায়, আজকাল .in করেছে। বিসিবির বোর্ডে কি সাকিব? বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে এবার মুখ খুললেন সে দেশের প্রাক্তন তারকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এহেন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিয়ে তামিম বলেছেন বিশ্বকাপ থেকে এক প্রকার ছাঁটাই হওয়ার পরে পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সাকিবকে বোর্ডে যেন না করে বিসিবি। তিনি কিন্তু ধরে নিয়েছেন মূল বিষয়টা, তিনি সবাই ধরে নিয়েছে, কেউ বাকি নেই। সাংবাদিকরা তখনই ধরে নিয়েছে, যার জন্য ওই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমতা আমতা করছিলেন আমজাদ হোসেন। বলছে কি, তামিম জোর দিয়ে বলেন সাকিবকে বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া উচিত। সরকার ও বিসিবি নিজেদের মধ্যে আলোচনা করে সাকিবকে নিয়ে এক বিন্দুতে এসে পৌঁছলে তাকে দেশের হয়ে খেলতে দেওয়া উচিত। জনগণের চাপের জন্য হঠাৎ করেই সাকিবকে দলে নেওয়ার ঘোষণা করা উচিত নয়। আচ্ছা, সাকিবের মতো ক্রিকেটারকে শ্রদ্ধা করা উচিত। তামিম বলেছেন যদি সরকার সবুজ সংকেত দেয় তাহলে ঠিক আছে, যদি তারা মনে করে সাকিব এখনও খেলতে সক্ষম তাহলে ওকে খেলতে দেওয়া হোক, কিন্তু যদি এটা কেবলই আইওয়াশের জন্য করা হয় তাহলে এটা করা উচিত নয়। কারণ আমি বিশ্বাস করি সাকিব কিন্তু সম্মান পাওয়ার যোগ্য একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, তাকে নিয়ে এইভাবে আপনারা স্টানবাজি করবেন না। তামিম ইকবাল বিসিবিকে সরাসরি চ্যালেঞ্জে জানিয়েছেন। যেটা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা বলছে সেই একই কথা তামিম ইকবাল বলছে। আর কি হয়েছে, সাংবাদিকদের গায়ে ফোসকা পড়ার আরও অন্যতম কারণ রয়েছে, কারণ আইসিসি তাদেরকে বলেছে তোমরা টি-20 বিশ্বকাপ কভারই করতে এসো না। কেন? কারণ তোমাদের সরকার বলেছে তোমাদের নিরাপত্তা নেই ভারতে। আরটিভি করেছে যে চলছে বাড়ি সংস্কার, সত্যিই কি দেশে ফিরছেন সাকিবুল হাসান? মাগুরায় যে বাড়ি রয়েছে সাকিবুল হাসানের, সেই বাড়ির সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই ছবি দিয়ে আরটিভি, শুধু আরটিভি না অনেকেই করেছে এই খবর যে সংস্কারের কাজ শুরু হয়েছে, তাহলে সাকিব হয়তো ফিরছেন। তাহলে একটা মোদ্দা কথা দাঁড়ানো গেল যে সাকিবুল হাসানের যা অতীত, যা হয়েছে না হয়েছে। আপনারা জানেন তামিম ইকবালের সঙ্গে 2023 বিশ্বকাপ আপনারা জানেন কি হয়েছিল না হয়েছিল। বিশ্বকাপে ক্যাপ্টেন, তার আগে ক্যাপ্টেন ছিলেন তামিম ইকবাল, তাকে সরিয়ে দিয়ে সাকিবুল হাসানকে ক্যাপ্টেন করা হয়েছিল। শুধু সরিয়ে দেওয়াই নয়, তামিম ইকবালকে টিম থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। একটা শর্ত দেওয়া হয়েছিল, খেলতে গেলে তোমাকে ডাউন অর্ডারেই খেলতে হবে, ওপেন করতে পারবে না। সেই সময় যে যুযুদান পক্ষ, এক সময় দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল, তারপর সেখান থেকে একটা লড়াই, আর আজ আবার একে অপরের জন্য কথা বলছে। এতদূর পর্যন্ত আমাদের বোঝাতে পারলাম যে সাকিবুল হাসান আজ নয় কাল বাংলাদেশে ফিরছে এবং এই উদ্যোগ নিয়েছে বিসিবি খোদ। অন্তর্বর্তী সরকারও ব্যাঘাত ঘটাবে না, এতটুকু যা বোঝা যাচ্ছে। তাহলে এবার আপনাদের বলি, যদি সাকিবুল হাসান তিনি ফিরতে পারেন তাহলে শেখ হাসিনা তিনি কি দোষ করেছেন? সাকিবুল হাসানের দোষ কী ছিল? সাকিবুল হাসানের দোষ ছিল তিনি আওয়ামী লীগ জয়েন করেছিলেন, তিনি সংসদ সদস্য হয়েছিলেন আওয়ামী লীগের তরফে। তিনি যখন শেখ হাসিনা ভারতে আগস্ট জুলাইয়ের পর তিনি শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ফেসবুকে, এই সমস্ত ছিল তার অপরাধ। আর শেখ হাসিনার অপরাধ হচ্ছে তিনি মানবাধিকারের বিরুদ্ধে গিয়ে কাজবাজ করেছেন, হত্যা করেছেন। সাকিবের বিরুদ্ধেও হত্যা মামলা রয়েছে, হাসিনার বিরুদ্ধেও হত্যা মামলা রয়েছে। এখানে আপনাদের বুঝতে হবে
এবার আপনাদের বলছি, বাংলাদেশের মনোবল কিন্তু চেঞ্জ হচ্ছে, তারা বুঝতে পারছে এইভাবে মৌলবাদী ভাবধারায় আমরা আসলে বিশ্বের কাছে কোণঠাসা হয়ে যাব। আর সেই কারণেই তাদের একটু ভাববুদ্ধি উদয় হচ্ছে, সাকিবুল হাসান কাজ ফেরাচ্ছে। আমি বলে রাখছি আপনাদের, হাসিনাও ফিরবে, সেই বার্তা শেখ হাসিনা নিজেই দিয়ে রেখেছেন। দেখুন, 23শে জানুয়ারিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে একটা ভারতের নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনা একটি বক্তব্য দেন। সোনার বাংলা 24 করছে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে শেখ হাসিনার 5 দফা। এই সেই ছবি প্রেস কনফারেন্সের, আপনারা যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তাদের জন্য আমি এই 5 দফা শুধু রেখেছি। কি বলছে দেখুন, বলছে বর্তমান ইউনূস প্রশাসনকে অপসারণ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করুন, ভয় দেখিয়ে ভোটারদের যাতে প্রভাবিত না করা হয় তা নিশ্চিত করুন। শেখ হাসিনার বক্তব্য এটা, এবং গোটা বিশ্বে এটা সম্প্রচার হয়েছে, গোটা বিশ্বে। আমি জানি না বাংলাদেশে সম্প্রচার হয়েছে কিনা, এটা যদিও বাংলাদেশি মিডিয়া, তবে মূল ধারার যারা মিডিয়া তারা কিন্তু হাসিনার খবর করে না, কারণ সেখানে আইটিসির বারণ রয়েছে। হাসিনার কোনো বক্তব্য তারা নিয়ে খবর করে না, তাই এখনও হয়নি। কিন্তু এইটা গোটা বিশ্ব দেখেছে, শেখ হাসিনার এই বক্তব্য গোটা বিশ্ব শুনেছে। সেখানে 2 নম্বরে তিনি বলছেন, অবিলম্বে হিংসা বন্ধ করে বেসামরিক সংস্থাগুলিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিতে হবে, যাতে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা হয়। 3 নম্বর তিনি বলছেন, সংখ্যালঘু ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে কেউ হিংসার কবলে না পড়েন। 4 নম্বর তিনি বলছেন, সাংবাদিক ও বিরোধী নেতাদের ভয় দেখানো বন্ধ করুন এবং বিচার ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা ফিরিয়ে আনুন। 5 নম্বর এবং ফাইনাল, গত বছরের ঘটনাবলীর পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানান। শেখ হাসিনা এখনও ওই জুলাই আগস্টের ঘটনার জন্য নিরপেক্ষ তদন্ত চাইছেন এখনও, আর অন্তর্বর্তী সরকার ব্যস্ত ভোট নিয়ে। বুঝতে পারছেন? শুনুন, এই বক্তব্য বলার আগে কেন এই ভোটে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সেইটা নিয়েও ঠিক আগের দিন 22শে জানুয়ারি শেখ হাসিনার একটি অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে তিনি বাংলায়, স্পষ্ট বাংলায় তিনি বলছেন যে আল্লাহ যখন বাঁচিয়ে আমায় রেখেছেন, আমি একদিন এদের বিচার করবই। সেই ক্লিপটা একটু শুনুন, তারপর বলছি। আওয়ামী লীগ জনগণের কল্যাণ করেছে, কোনো অমঙ্গল করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্য পরিবর্তন হয়। এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগ এনে দিয়েছে। আজকে সেই মেজর জেনারেল বা পুলিশের আইজিপি থেকে শুরু করে সেক্রেটারি, বড় বড় পদে যারা আসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি দেশটা স্বাধীন না করতেন, তাহলে কি এই পদগুলি পেত? তারা পেত না। বাংলাদেশ নামটাও জাতির পিতার দেওয়া। আজকে সেই নাম মুছে ফেলা, তাকে অপমান করা, স্মৃতি জাদুঘর 32 নম্বর পুড়িয়ে ফেলা। আর আমাদের তো বাড়িঘর সব কিছু যা ছিল, আমার তো নিজের বাড়িঘর ছিল না, তাও সরকারি বাড়ি বা আমার ছেলে মেয়েদের বা বোনের বাড়িঘর সবই তো লুটপাট করে শেষ করে দিয়েছে। ঠিক আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বাড়িঘর লুট করেছে। এই লুট করা যারা, এটা কি খুব গর্বের বিষয়? এটা তো লুটেরা, ডাকাতি। তো ইউনূস তো মানুষকে ডাকাতি শেখালো, ডাকাতি করে ক্ষমতায় আসলো। কাজে এই হত্যার বিচার একদিন হবেই। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ বেঁচে যখন গেছি, আল্লাহ যখন বাঁচিয়ে এনেছে, তখন এই প্রতিকার করবই। দেশ থেকে যত দূরে থেকে আমি দূরে না, আমি মানুষের পাশেই আছি। প্রতিদিন মানুষের এই কান্না আমাকে শুনতে হয়, যেটা অসহনীয়। কাজে আমি আজকে যারা আপনজন হারিয়েছেন বলবো, আমি নিজেও তো সব হারিয়েছিলাম, বাবা মা ভাই সব। সেই শোক ব্যথা বুকে নিয়েও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের জন্য কাজ করেছি। কারণ এই দেশের মানুষের জন্যই তো আমার বাবা জীবন দিয়ে গেছেন, জীবন দিয়েছেন আমার মা, আমার ভাইয়েরা। কাজে আমি জানি হারানোর কষ্ট, সেই জন্য মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু শান্তি নিরাপত্তা দিয়েছিলাম। আজকে সব কেড়ে নিল এই সুদখোর খুনি ইউনূস। একদিন তার বিচারও বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শুনলেন? তাহলে এর মানে কি? আমি বারবার আপনাদের বলেছি, সুদিন ফিরবে, আর সুদিন সেই দিনই ফিরবে সেদিন প্রলোভন না দেখিয়ে, মানে এই সাকিবকে নিয়ে প্রলোভন না দেখিয়ে সত্যি সত্যি বাংলাদেশে একটা পুনর্জাগরণ হবে, শান্তি প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আর সেটা এই সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে। সেই দিন বেশি দূরে নেই। এবার দুঃস্বপ্ন দেখবে এই অন্তর্বর্তী সরকারে বসে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসরা,
আর এই বিসিবির চেয়ারে বসে থাকা আমিনুল ইসলামরা। আর উজ্জ্বল হবে ভবিষ্যৎ সাধারণ মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের। সেদিনেরই অপেক্ষা। আমার এই এপিসোডটি তথ্যপূর্ণ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।